পাঁচ হয়েছে, এগুলা কিন্তু তোমাদের যদি সমস্যা থাকে এগুলা বাসায় একটু পড়ো। সমস্যা যদি থাকে তাহলে আমাকে এর আগে আগে বলতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু এগুলা সলভ করিয়ে দেয়া হবে। আচ্ছা, তোমাদের এই যে এখান থেকে এই কয়েকটা পড়ানো হয়েছে: 1 3 4 5 6 7 9 10 11। এই 11টা প্রশ্ন তোমরা বাসায় এগুলো পড়ছো, কে কি পড়ছো না পড়ছো কিছু জানা যাচ্ছে না, যাই হোক নিজেদের দায়িত্বে একটু পড়ো। পড়ে হচ্ছে সমস্যা যদি থাকে তাহলে প্রশ্ন করবা নেক্সট ক্লাসগুলোতে। আর দেখি কি বলছো, যে পিডিএফ দেয়া হয়েছে, হ্যাঁ আমি গ্রুপে আপলোড করে দিয়েছি, অনেকদিন আগে আপলোড করেছি। আর 30টা কোয়েশ্চেন পড়লে তো হবে, অবশ্যই হবে, কারণ এটা টেস্টের প্রশ্ন। বাট বাকি যেগুলো তোমাদের সাজেশনে আছে সেগুলোও পড়তে হবে মাস্ট। আর এটা হচ্ছে টেস্টের প্রশ্নগুলো, তবে এগুলা থেকে তোমাদের প্রশ্ন রিপিটেড আসে, বোর্ডে দেখা যায় বারবার এখান থেকে কি প্রশ্ন আসে। কিন্তু পরীক্ষার আগে শুধু 30টা পড়ে যাবা তা না, সাজেশন ফলো করবা, স্যাররা যে সাজেশন দিয়েছেন সেই সেই সাজেশন অনুযায়ী তো পড়বাই। তবে আগে 30টা প্রশ্ন আগে পড়ে নিবা, এতটুকু। তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে 12 13 14 আর 15, দেখি কতটুকু পড়াতে পারি। 38টা পেজের পিডিএফ এখানে, ঠিক আছে? সো এটা কিন্তু অনেক কি বলে, বড়। আচ্ছা, আমার মনে হয় তোমাদের 12 নাম্বার প্রশ্নটা পড়ি আর সময় নষ্ট না করি, কারণ 12 নাম্বার প্রশ্নটা তোমরা এগুলো একটু বাসায় দেখো। কারণ সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি বা সামষ্টিক পরিবেশ, ব্যষ্টিক পরিবেশ, এগুলা নিয়ে আমি তোমাদের অনেকবার পড়িয়েছি। সেগুলা বুঝার তেমন কিছু নাই, এটা তোমরা বাসায় পড়ো, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য, জাস্ট একটু বলে দেই তোমাদের যে এটা তো জানোই যে সামষ্টিক হচ্ছে বড় আর ব্যষ্টিক হচ্ছে ছোট, কারণ এখানে আমাদের বুঝার আরো অন্যান্য অনেক প্রশ্ন আছে, সেগুলো আগে আমরা সলভ করি। আচ্ছা, স্ক্রিনশট তুমি কতগুলা নিবা, যে বলছো Realme C25, এখানে তুমি এসএস কতগুলা নিবা? অনেক বড় তো। তোমাকে আমি ফার্স্ট পেজটা দেখাতে পারি, তুমি পিডিএফ তুমি দিয়েছি, তুমি ডাউনলোড করে পড়বা। ঠিক আছে, এই যে এগুলা ডাউনলোড করে, পিডিএফ ডাউনলোড করে পড়বা, তোমাদের গ্রুপে তো দেওয়া আছে। কষ্ট করে এসএস নিয়ে কষ্ট করে পড়ার তো দরকার নেই, ঠিক আছে? এটা ফার্স্ট পেজ। কষ্ট করে তুমি কতক্ষণে স্ক্রিনশট কয়টা নিয়ে পড়বা? কষ্ট হয়ে যাবে না? ডাউনলোড করে দেন শুরু পড়া স্টার্ট করবা, বা বেশি ভালো হয়। আচ্ছা, এই যে আমি প্রশ্নগুলা দেখিয়েছি, যে স্ক্রিনশট নিবা আমি এই যে আরেকবার দেখালাম, এই যে প্রশ্নগুলা, ঠিক আছে? এই প্রশ্নগুলা নাও, এগুলাই। ডাউনলোড হবে, তোমাদের অনেকবার বলেছি ফেসবুক কি বলে, অরিজিনাল ভার্সন ইউজ করবা, তাহলে ডাউনলোড হবে। ডাউনলোড হবে না এটা ভুল কথা। আমি তো একটু আগে আজকে 2টা আমার মোবাইলে ডাউনলোড করলাম, তো সব ল্যাপটপে। আজকে তোমাদের এই সমস্যা হয় দেখে আমি মোবাইলে ডাউনলোড করে দেখলাম হচ্ছে। তো তোমরা ফেসবুক অরিজিনাল ভার্সনে যাবা, ফাইলসে যাবা, গেলে পিডিএফ এ ক্লিক করবা, দেন দেখবা ডাউনলোড হবে। হবে না এটা ভুল কথা, ডাউনলোড হবে। আর তারপর আমি তোমাদের এগুলা একটা ড্রাইভ লিংক দিয়ে দিব, বইয়ের যে টপিক গুলো পড়িয়েছি সবগুলো আমার ড্রাইভে আপলোড করা আছে। আমি একবারে সবগুলোর একটা লিংক তোমাদের আজকে গ্রুপে আমি এটা সাবমিট করে দিব, দেখি। আচ্ছা, এটা পড়াবো না, এটা পড়ায় সময় নষ্ট করবো না, এটা তোমরা নিজেরা পড়বা। কারণ সামষ্টিক বড়, ব্যষ্টিক ছোট, এগুলা পড়ানো মানে এখন সময় নষ্ট হওয়া। বাট এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমরা বাসায় পড়বা। যে কোনো পয়েন্ট যদি বুঝতে না পারো তাহলে বলবা যে হ্যাঁ আপু আমি এখানে এই পয়েন্টটা বুঝতে পারিনি, এটা আমাকে বুঝাই দেন। আরেকটা কথা হচ্ছে এখানে ই করে লিখবা, পার্থক্য বলেছে ছক করে লিখবা। ঠিক আছে, পার্থক্য থাকলে ছক দেওয়া ম্যান্ডাটরি। অবশ্য প্রথমে একটু ভূমিকা লিখবা, তারপরে ছক দিয়ে লেখা স্টার্ট করবা। তাহলে আমরা পরের প্রশ্নে যাব, এই যে উৎপাদন সম্ভাবনা রেখে, এটা তোমাদের আমি ফার্স্ট ক্লাসের চ্যাপ্টারে পড়িয়েছিলাম, তারপরও এখন আবার আলোচনা করে দিব কারণ অনেকে নতুন আছো। ফেসবুক লাইট থেকে হবে না, ফেসবুক থেকে করবা, লাইট নাই, ফেসবুক লাইট বলতে কোনো কিছু না, এগুলা থেকে ডাউনলোড হবে না কোনোদিনও, ঠিক আছে? ফেসবুক অরিজিনাল ভার্সন, যদি তারপরেও না হয়
তাহলে হচ্ছে পিডিএফ, পিডিএফ কি জানি বলে, এটা একটা পিডিএফ রিডার বা ক্যাম স্ক্যানার, এই দুইটা ডাউনলোড করবা। ডাউনলোড করে ফেসবুক থেকে ইনস্টল, পিডিএফ গুলা ডাউনলোড দিবা। লাইভ থেকে কখনোই হবে না। আচ্ছা, এখানে দেখো বলেছে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করো। উৎপাদন সম্ভাবনা রেখা, এটা আমাদের প্রথম চ্যাপ্টারের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলেছে যে রেখার প্রতিটি বিন্দুতে, দেখো একটা রেখা থাকবে, সেই রেখার প্রত্যেকটা বিন্দু মানে অনেকগুলা বিন্দু থাকবে, সেই বিন্দুতে বলেছে যখন নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য কাম্য সংমিশ্রণ দেখানো হয়, তখন তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। বা এটাকে আরেকটা বলে পিপিসি, এটা আমি লিখি নাই এখানে, তোমরা এটা লিখে দিবা, ঠিক আছে? পিপিসি, প্রোডাকশন প্রফিটেবিলিটি কার্ভ, ঠিক আছে? উৎ- না, প্রফিটেবিলিটি না, প্রবাবিলিটি হবে। হ্যাঁ, প্রোডাকশন প্রবাবিলিটি কার্ভ মানে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, তাহলে হচ্ছে আহ আচ্ছা, আমি এখানে দিয়েছি পিপিসি, তবে ফুল মিনিংটা দেইনি, তোমরা ফুল মিনিংটা দিবা। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটা রেখা যেখানে কি কি থাকবে, সম্পদ থাকবে এবং চলতি প্রযুক্তি। মূল কথা হচ্ছে দুটি দ্রব্যের সংমিশ্রণ থাকবে, দুইটা দ্রব্য থাকবে। মানে এক্স অক্ষে বরাবর একটা দ্রব্য, ওয়াই অক্ষ বরাবর একটা দ্রব্য, দুইটা দ্রব্যের সংমিশ্রণে আমি কতটুকু উৎপাদন করতে পারবো, বা আমার উৎপাদন সম্ভাবনাটা কতটুকু প্রোডাকশন করার, ঠিক আছে? ওইটাই আমি যে চিত্রের মাধ্যমে প্রকাশ করব, সেটা কি বলা হয়, কি পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা। এই হচ্ছে সংজ্ঞা। এক লাইনে আসলে প্রথম হাইলাইট লাইনটা জাস্ট সংজ্ঞা লিখে ব্যাখ্যা করে দিবা। এই যে চিত্র, বই থেকে নেওয়া এই চিত্র, ঠিক আছে? তোমাদের চ্যাপ্টার ওয়ানে তোমরা দেখবা উৎপাদন, এখানে লেখা মনে হয় একটু উল্টাপাল্টা থাকতে পারে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখে ফেলবা। দেখো, যেমন হচ্ছে ও ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই দ্রব্য থাকবে, আর ও এক্স বরাবর কি এক্স দ্রব্য থাকবে। বিষয়টা হচ্ছে যেটা বলেছে, দুটি দ্রব্য মানে তোমার ও এক্স বরাবর একটা দ্রব্য থাকবে, আবার ও ওয়াই বরাবর একটা দ্রব্য থাকবে। অনেক সময় তোমরা দেখবা যে দুটি দ্রব্যের নাম লিখে দেয়, যেমন এক জায়গায় লিখে দেয় ধান, এক জায়গায় লিখে দেয় পাট, এভাবেও হবে। বাট এটা না দিয়ে আমার মনে হয় এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য এভাবে লিখেই তোমরা করবা, এটাই বেশি ভালো হয়। তারপরে দেখো এখানে বলেছে কি, এই যে তোমার এ আর বি যে কার্ভটা আসছে, যেখান থেকে এ থেকে একদম বি পর্যন্ত যে কার্ভটা, ঠিক আছে? এই কার্ভটাকে বলা হচ্ছে কি, যে এই কার্ভটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। মানে তোমার এই পর্যন্ত উৎপাদন করা কি যাবে, সম্ভাবনা আছে। এর থেকে যদি তুমি বেশি করো তাহলে সেটা হবে না, বেশি করলে দেখা যাবে তোমার উৎপাদনের খরচটা বেড়ে যাবে। বা তুমি যদি এর থেকে কম উৎপাদন করো, তাহলে দেখা যাবে যে কি হবে তোমার, এই, উৎপাদন যদি কম করো সেক্ষেত্রে দেখা যাবে তোমার কাঁচামাল রয়ে যাচ্ছে, বা তোমার সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। এই জন্য এই উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে এইটাকে আটকে ফেলে। মানে এর বাহিরে, বাহির বলতে এই জায়গাগুলোতে উৎপাদন করা যাবে না, ভিতর বলতে এখানেও উৎপাদন করা যাবে না। মূলত তোমার এই রেখার বিন্দুতেই তোমাকে কি করতে হবে, উৎপাদন করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। এখন দেখো এটা ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি। যেমন দেখ, এখানে বলা আছে চিত্রে এ বি একটি উৎপাদন সম্ভাবনা রেখা, তাহলে আমরা জানি পিপিসি, এটাকে আমরা বলবো। এখানে নামটা তোমরা পিপিসি দিয়ে দিতে পারো। বলেছে এতে বিদ্যমান সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্য এক্স এবং ওয়াই দ্রব্যের সম্ভাবনা সংমিশ্রণ করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো বলেছে কি, যে সম্পদ এবং চলতি প্রযুক্তি, এটা কিন্তু একটু আগেই দেখেছো যে সম্পদ এবং চলতি প্রযুক্তি দুইটা নামে থাকবে।
মানে দুইটা সম্পদ থাকবে। এখন বলেছে কি যে আর এ বি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এখন বলেছে এ বিন্দুতে ওয়াই দ্রব্য। তাহলে দেখো এই যে এ বিন্দু, এই যে এখানে কিন্তু আমাদের এ বিন্দু, এ বিন্দুতে কি বলতো, এই যে ওয়াই দ্রব্য। এটা জাস্ট যা চিত্রে লিখেছো এটাই ব্যাখ্যা করবা। তারপর বলেছে ওয়াই দ্রব্য ও এ, মানে এই যে ও আর এই যে এ, ঠিক আছে। এখানে বলেছে কি উৎপাদন শূন্য, কারণ একদম প্রথম থেকে তুমি উৎপাদন করছো, তো প্রথমে উৎপাদনটাকে আমরা কত ধরতে পারি, জিরো। তারপরে বলেছে বি তে এক্স দ্রব্য, এই যে বি, ঠিক আছে, এই যে বি, এই যে বি, বি কার্ভটা, ঠিক আছে, বিন্দুটা, বি বিন্দুটা, বি তে বলেছে কি এক্স দ্রব্যের উৎপাদন। তাহলে দেখো এই যে এক্স দ্রব্যের উৎপাদন মানে এখানে আরেকটা পণ্য। এবং বলেছে উৎপাদন কি ও এক্স, মানে এই যে ও আর এক্স, এই রেখাটা কোথায়, বি বিন্দুতে। তারপরে দেখো এখানে বলেছে উৎপাদন শূন্য, তার মানে কি ও ওয়াই তেও একটা উৎপাদন শূন্য বলেছে, ও এক্স একটা উৎপাদন প্রথমে শূন্য বলেছে। পরবর্তীতে বলেছে এম তে ওয়াই দ্রব্য, এই যে এম বিন্দু, এটা তোমার সম্ভাবনার কার্ভ, ঠিক আছে। যে মনে করো তুমি ও ওয়াই অন পরিমাণ উৎপাদন করবা, এখানে তুমি ও ওয়াই অন পরিমাণ যদি উৎপাদন করো কোথায়, ওয়াই দ্রব্যের ক্ষেত্রে, তাহলে এক্স দ্রব্যের ক্ষেত্রে তোমার কত হবে জানো, ও এক্স অন, ঠিক আছে। তাহলে ও এক্স অন তোমার এখানে যতটুকু, এবং ও ওয়াই অন তোমার এখানে বলেছে যে এই দ্রব্যটা তুমি যতটুকু উৎপাদন করবা সেমটাই তুমি ওই টাকায় এখান থেকে মনে করো এই দ্রব্যটা উৎপাদন করবা, ঠিক আছে। এই যে ওয়াই অন, ও ওয়াই অন পর্যন্ত। তাহলে দেখো এটার যে একটা বিন্দু যাবে, যে এটা তো আমার ওয়াই দ্রব্য আর এটা হচ্ছে আমার এক্স দ্রব্য, তাহলে এখানে যে আমি উৎপাদনটা করব দুটি পণ্যের সংমিশ্রণে, সেখানে আমার বিন্দু যাবে কোথায়, এম এ, ঠিক আছে, এটা আমার একটা বিন্দু। পরবর্তীতে সেম ভাবে মনে করো তুমি যখন ও ওয়াই টু পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করছো, সেই ক্ষেত্রে তোমার এক্স দ্রব্যের পরিমাণটা কি যাবে, ও সরি ও এক্স টু পরিমাণ, ঠিক আছে, এই যে ও এক্স টু। তাহলে এই যে এন দ্রব্য, এটা হচ্ছে তোমার আরেকটা উৎপাদন সম্ভাবনা রেখা। যে তুমি ও এক্স এর যদি ও এক্স টু পরিমাণ উৎপাদন করো, তাহলে ও ওয়াই তে তুমি কি ও ওয়াই টু পরিমাণ উৎপাদন করবা। আবার তুমি ও এক্স এ যদি, মানে ও এক্স দ্রব্যে তুমি যদি এখানে ও এক্স থ্রি পরিমাণ উৎপাদন করো, তাহলে তুমি এখানে কতটুকু উৎপাদন করবা, ওয়াই তে ও ওয়াই থ্রি পরিমাণ তুমি উৎপাদন করবা। তাহলে তোমার এই যে বিন্দুগুলা আসবে, এই বিন্দুগুলোকে তুমি যখন যোগ করে কার্ভের মতো দিয়ে দিবা, তখন জাস্ট এটা নাম দিয়ে দিবা এম এন আর, বা যে কোনো একটা নাম দিয়ে দিবা। তাহলে এখানে একটু ভুল থাকতে পারে, এটা তোমরা তো বলে দিয়েছি যে কিভাবে লিখবা। যে ও এক্স অন এর জন্য কতটুকু যাচ্ছে, ও ওয়াই অন। আবার ও এক্স টু এর জন্য কতটুকু যাচ্ছে, ও ওয়াই টু। আবার ও এক্স থ্রি পণ্যের জন্য যাচ্ছে ও ওয়াই থ্রি। মানে এই দুইটা পণ্যের সংমিশ্রণে তুমি হাইয়েস্ট এতটুকু পণ্য উৎপাদন করতে পারবা। এর থেকে বেশি করলে তোমার কি হবে, কস্টিং বেড়ে যাবে। এবং এর থেকে যদি তুমি কম করো, কম করলে ভিতরে আসবে। এর থেকে কম করলে তোমার বিষয়টা কি হবে, তোমার এখানে সম্পদ বা কাঁচামাল বা তোমার দ্রব্য থেকে যাবে। তো তোমাকে এমন একটা রেখায় বা এমন একটা উৎপাদন ও সম্ভাবনায় করতে হবে, যেন তোমার উভয় কাঁচামাল বা উভয় দ্রব্যকে একদম পর্যাপ্ত ভাবে কাজে লাগানো যায়। পর্যাপ্ত পরিমাণে ইনভেস্ট করেই তুমি কি করবা, বা পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করেই তুমি পণ্য উৎপাদন করবা। বা দুটি পণ্যের সংমিশ্রণ, দুটি পণ্যকে মিলিয়ে। তাহলে এই যে এম এন আর এই বিন্দু যোগ করে দিলা, আর এইটা হচ্ছে এ আর বি, এই যে কার্ভটা টেনে দিবা, এটাই হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা। এইটাই জাস্ট তোমরা ব্যাখ্যা করে দিবা, চিত্রটা আঁকবা, একে প্র্যাকটিস করবা। এগুলা যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা, ঠিক আছে। যেহেতু তোমাদের টেস্ট টেস্ট কমপ্লিট হয়ে গেছে, এসব পরীক্ষা যে কোনো সময় ফাইনালের একটা ডেট দিবে। সো খুবই ভালোভাবে সিরিয়াস হও এবং এই চিত্রগুলা প্র্যাকটিস করো। চিত্র প্র্যাকটিস করার সময় দেখবা আরো তোমাদের প্রবলেম বের হতে পারে। তখন এগুলা নিয়ে আবার দেখা যাবে যে তোমরা বলো, সে প্রবলেমের জন্য একটা ডিসকাশন ক্লাস দরকার পড়লে নিব, ঠিক আছে। সেই জন্য কিন্তু এই প্রবলেম গুলো তোমাদেরকে নিজেদের ফাইন্ড আউট করতে হবে, যে চিত্রটা কিভাবে এঁকেছে এটা প্র্যাকটিস করতে হবে। এখন যেভাবে এঁকেছে এভাবে তোমাকে আঁকতে হবে। একটা পণ্য যদি তুমি আরেকটা পণ্য কতটুকু নিবা, কিভাবে আঁকবা, এটা তোমার জানতে হবে, তাই না। কারণ ক্রমহ্রাসমানের চিত্র একটা, উৎপাদন সম্ভাবনার চিত্র আরেকটা। তুমি যদি নাই জানো কোনটা কার চিত্র, কিভাবে আঁকবা। তো এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবে, এটা তোমাদের বইতেও আছে, এখান থেকেও পড়তে পারো, বই থেকেও পড়তে পারো। সেম টপিক, একই জিনিস।
বাট আগে সংজ্ঞা লিখবা, তারপর ব্যাখ্যা লিখে দিবা। আচ্ছা, গেল এটা। আচ্ছা, আমরা এখন 14 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে কি বলেছে? এখানে বলেছে যে অর্থনীতিতে চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম নির্ধারণ করা হয় ব্যাখ্যা করো। আমাদের ভারসাম্য দাম যখন বলবে তখন আমাদের চিত্রটা এভাবে ব্যাখ্যা করতে হবে এবং এভাবে আমাদের চিত্রটা এঁকে দেখাতে হবে। যেমন হচ্ছে এই প্রশ্নটা এভাবে হতে পারে যে অর্থনীতিতে চাহিদা বা যোগানের ভারসাম্য দাম নির্ধারণ করো, বা আরেকটা বলতে পারে যে বাজার ভারসাম্যের ক্ষেত্রে বা বাজার ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে চাহিদা এবং যোগানের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। সো দুই ভাবে প্রশ্নটি আসতে পারে। এখন চিত্রটা আমাদের এভাবে এঁকে দিতে হবে, যেমন তোমাদেরকে আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখিয়েছিলাম যে চাহিদা এবং যোগানটা তোমরা চাহিদা এবং যোগান রেখা কিভাবে অঙ্কন করবা। এখানে চিত্রটাতে আমাদের নিচে ও এক্স বরাবর চাহিদা এবং যোগানের পরিমাণটা থাকবে এবং ও ওয়াই বরাবর আমাদের দাম থাকবে। এখানে তারা ও কিউ দিয়েছে এবং এখানে ও পি দিয়েছে, ঠিক আছে। তোমরা পরিমাণটাকে, আমরা তো কোয়ান্টিটি দ্বারা বুঝি, সেই ক্ষেত্রে তোমরা চাহিদা এবং যোগানের পরিমাণ এখানে ও কিউ ধরবা এবং দাম, এটাকে আমরা প্রাইস ধরি, তাই ও পি ধরবা। আর আমরা তো জানি যে চাহিদা রেখাটা কিভাবে হয়, যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আর যোগান রেখাটা কিভাবে হচ্ছে, বাম দিকে নিচে থেকে ডান দিকের উপরের কোণে এটা হচ্ছে ঊর্ধ্বগামী হচ্ছে। তাহলে চাহিদা এবং যোগানের মধ্যে কিন্তু একটা বিপরীত সম্পর্ক আছে। যেমন দেখো এখানে ভারসাম্য দামকে পি ধরেছে, ভারসাম্য পরিমাণ কিউ কে 15 ধরেছে এবং ভারসাম্য বিন্দু ই, কারণ হচ্ছে যে ই বিন্দুতে এখানে চাহিদা এবং যোগান রেখা মিলিত হয়েছে, মানে এখানে হচ্ছে ভারসাম্য দামটা সমান। এখন এটা কেন আমাদের সমান, এটাই আমরা নিচে ব্যাখ্যা করব। যেমন দেখো এই এই চিত্রটার ক্ষেত্রে মনে রাখবা যে নিচে সবসময় আমরা চাহিদা এবং যোগান দুইটা পরিমাপ একসাথে আমরা এখানে লিখে দিব আর পাশে আমরা দাম লিখব। তাহলে বিষয়টা দেখো এখানে বলেছে যে চিত্রে ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ, তাহলে যেখানে চাহিদা যোগান দুইটা একসাথে আছে এবং লম্ব অক্ষে দাম নির্ধারণ করা হয়েছে। এই যে দাম বলেছে কি, দ্রব্যের দাম যথাক্রমে, এই যে দামটাকে আমরা বলেছি 1 টাকা, 2 টাকা এবং 3 টাকা। তাহলে দেখো এই যে 1, 2, 3, ঠিক আছে দাম। তারপরে বলেছে এই দামের জন্য আমাদের চাহিদার পরিমাণটা যথাক্রমে কত হবে, 20 হবে, 15 হবে, 10 হবে একক। তাহলে দেখো আমরা জানি চাহিদা এবং দামের মধ্যে সম্পর্কটা কেমন হয়, সম্পর্কটা হচ্ছে বিপরীত। কারণ যদি তোমার দাম বাড়ে তাহলে কি হবে, চাহিদা কমবে, এটাই তো আমরা জানি। আবার দাম যদি কমে তাহলে কি হবে, চাহিদা বাড়বে। সেই ক্ষেত্রে দেখো যখন দ্রব্যের দাম 1 টাকা, এখন আমরা চাহিদা বিবেচনা করব, সেই জন্য আমরা এখন মনে করব যে নিচে আমাদের শুধু চাহিদার পরিমাণটা দেয়া আছে এবং সেটা কত, 20, 15, 10, ঠিক আছে। পাঁচটা এখানে দরকার নেই, এটা কেটে দিচ্ছি। এখানে হচ্ছে 20, 15, 10। তাহলে বিষয়টা দেখো, দ্রব্যের দাম যদি তোমাদের 1 টাকা হয়, তাহলে তোমাদের চাহিদা কত হবে, 20 হবে। এই যে এই জন্য এখানে 1 টাকার জন্য কত বলেছে, 20 বলেছে, ঠিক আছে। মানে তোমাদের দামটা হচ্ছে কম, চাহিদাটা বাড়ছে। সেম ভাবে যখন তোমাদের দামটা একটু বেড়ে গেল, 2 টাকা চলে আসলো, তখন তোমার চাহিদাটা হ্রাস পেয়ে কত হবে, 15 হবে। এই যে 15, এই যে দেখেছো। তারপরে যখন তোমার দামটা কি হলো, আরেকটু বেড়ে গেল, 3 টাকায় চলে গেল, তখন তোমার চাহিদা কি হবে, একদম কমে যাবে, 10-এ চলে আসবে। তাহলে তোমার দাম, তোমার দেখা যাবে বাজার দাম যখন 3 টাকা, তখন তোমার চাহিদা কত হবে, 10। মানে তোমার দাম বেড়ে গেল, চাহিদাটা কি হলো, কমে গেল। তাহলে এই জন্য আমরা দাম 1, 2, 3-এর জন্য আমরা চাহিদার পরিমাণটা কত ধরেছি, 20, 15, 10। তাহলে এখন এই বিন্দুগুলো তুমি যখন এভাবে যোগ করে দিবা বিন্দুতে বিন্দুতে, ঠিক আছে, রেখা এঁকে এঁকে যখন যোগ করে দিবা, তখন এই যে যে ডি কার্ভটা বা ডি রেখাটা যে আসবে, ডি তে ডিমান্ড, এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা। এখন আমাদের চাহিদার বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় খেয়াল করব যে এখন আমরা তখন যখন চাহিদাটাকে বিবেচনা করেছি তখন আমরা নিচে এটাকে চাহিদার হিসাবে বিবেচনা করেছি। এখন আমরা মনে করবো শুধু যোগানটাকে বিবেচনা করে। বিষয়টা দেখো কিভাবে হবে। মনে করো যে
আমাদের দাম কিন্তু আগের মতোই ছিল। আচ্ছা, এই যে এটা যোগ করে আমরা যখন চাহিদা রেখা পাবো এ পর্যন্ত শেষ। পরে যে আমরা কি করব, আবার এখন আমরা তো চাহিদা এবং দামের একটা সম্পর্ক দেখিয়েছি, এখন আমরা দেখাবো যোগান এবং দামের সম্পর্ক। তাহলে দেখো, দাম যখন তোমার 1 2 3 টাকা হবে, তখন তোমার যোগানের পরিমাণ হবে কত? 10 15 20। তাহলে দেখো, তোমাদের এখানে যখন চিত্রে দেখবা দাম যখন 1 টাকা, ঠিক আছে, তার মানে আমরা জানি দাম বাড়লে যোগান বাড়বে। তাহলে দাম এবং যোগানের সম্পর্কটা কি সমমুখী। তাহলে দাম কত হবে, দাম যখন তোমার 1 টাকা হবে, তার মানে এখানে দামটা কত কম আছে, তার মানে তোমার যোগানও কম হবে। কত হবে তখন, যোগান হবে 10। তাহলে তোমার 1 টাকা দামের জন্য যোগান কত পাওয়া যাচ্ছে, 10। আবার যখন তোমার দাম বেড়ে 2 হচ্ছে, তখন তোমার যোগান বেড়ে কত হচ্ছে, 15। তাহলে দেখো, এই যে তোমার যোগান দাম 2 এর জন্য তোমার যোগান হচ্ছে 15 যথাক্রমে। এরপরে তোমার যোগান, সরি, দাম যখন তোমার বেড়ে আরো বেড়ে গেল 3 টাকা হলো, তখন এখানে তোমার যোগান কত হবে, 20 একক। তার মানে দেখো, এই যে 3 টাকা দামের জন্য তোমার যোগান হবে কত, 20 একক। মানে এখানে সিস্টেমটা কি, তোমার দামও বাড়ছে যোগানও বাড়ছে। তারপরে যখন তুমি এই বিন্দুগুলোকে যোগ করে দিবা, তাহলে এই বিন্দুগুলা কিন্তু তখন কিন্তু এই যে বাম কোণের নিচের দিক থেকে ডান দিকের উপরের দিকে ঊর্ধ্বগামী হবে, এস রেখা বা সাপ্লাই। তখন এটাকে আমরা যোগান রেখা পাবো। তাহলে আমরা বলতে পারি কি, দেখো, যে আমরা একটু আগে দাম এবং চাহিদার সম্পর্কটা পড়েছি, যে দাম যদি বাড়ে তাহলে আমাদের চাহিদা কমবে, তার জন্য এটা নিম্নগামী ছিল। এবং যখন আমাদের দাম বাড়বে, তার মানে যোগানও বাড়বে, সেই জন্য আমাদের সাপ্লাই রেখাটা ঊর্ধ্বগামী ছিল। এখন বিষয়টা হচ্ছে, এই যে দুইটা রেখা যখন আমরা এঁকে দিয়েছি, তখন দেখবা যে একটা বিন্দুতে দুইটা রেখা কি হবে, এখানে মিলিত হবে বা মিল হবে। তার মানে কি, এই যে তোমার দাম যখন 2 টাকা, তখন তোমার চাহিদা এবং যোগানের পরিমাণ সমান, ঠিক আছে, 15 একক। তার মানে এই বিন্দুটা আমাদের ভারসাম্য বিন্দু। এখানে আমাদের বাজার দামটা কি, চাহিদা এবং যোগানের পরিমাণ সমান বা বাজার ভারসাম্য সমান, এটাই এখানে বলেছে। এখন ব্যাখ্যাটা দেখো, যে 1 টাকা দামে চাহিদার পরিমাণ 20 একক। এই যে 1 টাকা যখন, তখন আমাদের চাহিদা কত, 20। তার মানে আমাদের দাম কম, চাহিদা বেশি, এটাই এখানে বলেছে। এবং এবং বলেছে যোগানের পরিমাণ যখন 10 একক, তাহলে দেখো, যোগান যখন আমাদের 10 একক, তখন আমাদের কি হচ্ছে, আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে 1 টাকা দামে তোমার চাহিদার পরিমাণ, এই যে 1 টাকা দামে, মানে দাম কম চাহিদা কি বেশি হবে, 20। তার মানে তোমার এই 1 টাকার জন্য তোমার চাহিদা ছিল কত, 20, আর যোগানের পরিমাণ কত ছিল, 10 একক, এটাই বলেছে। তার মানে এখানে বিষয়টা হয়েছে কি, আমাদের চাহিদা বেশি যোগান কম, তাই না? আমাদের চাহিদা কিন্তু এখানে কত, 20, আর যোগানের পরিমাণটা, মানে 1 টাকা দামে আমাদের চাহিদার পরিমাণটা কত হচ্ছে, 20, আর যোগানের পরিমাণটা কত হচ্ছে, 10। তার মানে এখানে আমাদের চাহিদা বেশি, যোগান কম, এই জন্য এখানে কি, কিউটি, ডিতে ডিমান্ড আর কিউ এস এস দ্য সাপ্লাই। চাহিদাটা আমাদের বেশি হয়ে যাচ্ছে, যোগান কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে, চাহিদার তুলনায় যোগান কম হলে বাজারে ঘাটতি দেখা দিবে এবং দাম বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে এটাই বলেছে, দাম বৃদ্ধি পাবে। আবার পরবর্তী বিষয়টা দেখো, দাম বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা হবে, তখন যোগানের তুলনায় কি হবে, চাহিদা হ্রাস পাবে। এই যে যখন আমার দাম এখানে কত হবে, 3 টাকা বেড়ে গেল, দাম বেড়ে গেল, দাম বেড়ে গেলে আমার চাহিদা কমে যাবে, আর আমাদের যোগান কত হবে, বেড়ে যাবে। তাহলে 3 টাকার জন্য, এই যে 3 টাকার জন্য, এখানে দেখবো আমরা চাহিদার ক্ষেত্রে যখন 3 টাকা, তখন আমাদের এখানে আমাদের চাহিদার পরিমাণ কত, 10, কম। আবার যখন আমাদের দামের পরিমাণ 3 টাকা, তখন আমাদের যোগানের পরিমাণ কত, 20, এই যে 20, মানে দামও বেশি যোগানও বেশি। তার মানে তখন আমাদের বিষয়টা কি হবে, যে বলেছে দাম বৃদ্ধি পাবে, দাম বৃদ্ধি পেয়ে যখন 3 টাকা হবে, তখন যোগানের তুলনায় চাহিদাটা কি পাবে,
হ্রাস পাবে। সেই ক্ষেত্রে কি হবে, বাজারে উদ্বৃত্ত দেখা দিবে এবং দাম হ্রাস পাবে। কিন্তু আমরা এখানে দাম বৃদ্ধি হ্রাস কোনোটাই দেখাবো না। আমাদের এখানে দেখাতে হবে যে কোন বিন্দুতে আমাদের চাহিদা এবং দামটা, চাহিদা এবং যোগান আমাদের কোন দামে সমান। তাহলে দেখো 2 টাকা দামে চাহিদা এবং যোগান সমান হচ্ছে, এই যে 2 টাকা দামে আমাদের চাহিদা এবং যোগান সমান হচ্ছে। এখানে দেখো চাহিদার ক্ষেত্রে যখন 2 টাকা, তখন আমাদের চাহিদার পরিমাণ 15 এখন। আবার সেম ভাবে যখন এখানেও আমাদের দাম 2 টাকা, যোগানের পরিমাণও 15, তার মানে এই যে এই বিন্দু, এই বিন্দু, এখানে আমাদের চাহিদা এবং চাহিদা এবং যোগানের পরিমাণটা কি সমান, মানে বাজার ভারসাম্য এখানে অর্জিত হয়েছে। ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু এবং ভারসাম্য পরিমাণ 15 একক। ঠিক আছে, তার মানে কি আমরা বলতে পারি যে এই এই ই বিন্দুতে আমাদের ভারসাম্য দাম কি হয়, নির্ধারিত হয়। এই হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, চাহিদা এবং যোগান দ্বারা কিভাবে তুমি ভারসাম্য দামটা পরিমাণ নির্ধারণ করা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। রেকর্ডটা ভালোভাবে দেখো, তারপরে যদি তোমাদের সমস্যা হয়, আমার মনে হয় না সমস্যা হবে, তারপরে যদি সমস্যা হয় তাহলে তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই প্রশ্ন করবা, এবং তার আগে এই চিত্রটা বাসায় নিজেরা একবার দেখো, দেখে অঙ্কন করো, করে এটা নিজেদের মতো করে বাসায় একটু প্র্যাকটিস করো। তা পরের প্রশ্নটা হচ্ছে যে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারক সমূহ লিখো। নির্ধারক বা সূচক যাই বলো। এখন দেখো স্থিতিস্থাপক কথাটার মানে কি, এটা কিন্তু তোমাদের চাহিদা যোগান অনেক ক্লাস মনে হয় তোমাদের অন্য টিচার বই থেকে নিয়েছেন। যাই হোক, সেখানে দেখবা তোমাদের এগুলা মনে হয় আলোচনা করা আছে অবশ্যই। তাহলে দেখো বিষয়টা হচ্ছে কি, চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারকটা তোমাকে আলোচনা করতে হবে। এখন বিষয় হচ্ছে চাহিদা মানে কি আমি সেটা জানি, স্থিতিস্থাপকতা কি সেটা আমরা জানি না, সেটা আমাদের জানতে হবে। যেমন প্রথম লাইনটাই বলেছে যে দামের পরিবর্তনের ফলে চাহিদা, দেখো দামের সাথে চাহিদার একটা সম্পর্ক, দামের সাথে যোগানেরও একটা সম্পর্ক আছে। তবে বলেছে কি দামের পরিবর্তনের ফলে চাহিদার যে দ্রুততা বা ধীরতার সাথে পরিবর্তিত হয় তাকে স্থিতিস্থাপকতা বলা হয়। তাহলে দেখো এই যে দাম, দাম পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে, চাহিদাও কিন্তু পরিবর্তন হচ্ছে। যে দাম বাড়ছে চাহিদা কমছে, আবার দাম কমছে চাহিদা বাড়ছে, এই যে যে পরিবর্তনটা হচ্ছে, ঠিক আছে, এইটা কি বলা হয় স্থিতিস্থাপকতা। মানে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল, জিনিসটা চলমান, স্থির না। ঠিক আছে, একটা না একটা পরিবর্তন হবেই। যেমন দেখো চাহিদার অন্যান্য বিষয়সমূহ স্থির থাকলে দ্রব্যের দামের 1% পরিবর্তনের ফলে দ্রব্য বা সেবাটির চাহিদার যে পরিবর্তন হয় তার মাধ্যমে চাহিদার স্থিতিস্থাপকতা গুণাঙ্ক পরিমাপ করা হয়। মানে হচ্ছে পরিমাপ করা হয়, ব্যাস এতটুকু বললেই হবে তোমার পরিবর্তনটা কতটুকু হচ্ছে। তাহলে দেখো প্রথম পয়েন্টটা বলেছে কি দ্রব্যের প্রকৃতি, এইভাবেই লিখবা। যখন নির্ধারক আসবে, নির্ধারকের নামগুলো একদম মুখস্থ করে ফেলবা। যে দ্রব্যের প্রকৃতি একটা, বিকল্প দ্রব্যের উপস্থিতি একটা, আয়ের পরিমাণ একটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এবং টেস্টে আমি দেখেছি যে অনেকগুলা পরীক্ষাতে, মানে অনেকগুলা কলেজেই এই প্রশ্নটা এসেছে। খুবই ইম্পর্টেন্ট। যোগানেরও নির্ধারক আছে, বাট তার থেকে চাহিদার নির্ধারক গুলা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। তাহলে দেখো এখন আমরা বুঝতে পেরেছি স্থিতিস্থাপক জিনিসটা কি, ঠিক আছে, পরিবর্তনটা। এখন যে দ্রব্যের প্রকৃতি, এখানে দ্রব্যের প্রকৃতি কেমন হবে, দেখো বলেছে সাধারণত অতি প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপক বলতে আমরা বুঝতেছি কোনটা, যে পরিবর্তন হচ্ছে, তাই না, যে দামও পরিবর্তন হচ্ছে চাহিদাও পরিবর্তন হচ্ছে। বাট অস্থিতিস্থাপক বলতে কি বুঝবো আমরা, যে এখানে পরিবর্তন হবে না। তাহলে বিষয়টা দেখো কিভাবে বলেছে কি সাধারণত অতি প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক, কারণ এসব দ্রব্যের দামের পরিবর্তনে চাহিদার তেমন পরিবর্তন হয় না। আবার বিলাসজাত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক, বিলাসজাত আরামপ্রদ দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা অধিক বৃদ্ধি পায়। বিষয়টা ক্লিয়ার হবা, যেমন এখান 2 নাম্বার পয়েন্টটা পড়লে ক্লিয়ার হবা, আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে বলেছি কি 1 নম্বরে যে দামের পরিবর্তনে চাহিদার তেমন পরিবর্তন হয় না।
দেখো মানে আমরা কিন্তু এতক্ষণ একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের দামও পরিবর্তন হবে, চাহিদাও পরিবর্তন হবে, কিন্তু এমন একটা দ্রব্য আছে যেটা আমরা বলি অতি প্রয়োজনীয় দ্রব্য, যেই দ্রব্যটার ক্ষেত্রে আমাদের যদি দামের পরিবর্তন হয় তবে চাহিদার পরিবর্তন হবে না। ঠিক আছে, একটা পরিবর্তন হবে, একটা হবে না। যেমন কোন কোন জিনিসগুলা যেগুলো অস্থিতিস্থাপক, যেমন দেখো এখানে বলা আছে যে লবণ, লবণের বিকল্প কোনো দ্রব্য নেই, তাই না? লবণের অল্টারনেটিভ দিয়ে কিন্তু কোনো কিছু দিয়ে লবণের মানে অল্টারনেটিভ কোনো পণ্য নেই, লবণ মানে লবণই। এখন যদি লবণের দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু চাহিদার কোনো কিছুই হবে না। কারণ যারা লবণ কিনতো তারা কিন্তু কিনবেই। এখন লবণ যদি 10 টাকারটা লবণ যদি এখন মনে করো 100 টাকাও হয়ে যায়, তাও মানুষ কিনতে বাধ্য, তাই না? তাহলে এটা এই জিনিসটা কি অতি প্রয়োজনীয় দ্রব্য, এই যে 1 নাম্বার 2 নাম্বারটাকে কম্বিনেশন করো, অতি প্রয়োজনীয় দ্রব্য। ঠিক আছে, যে এখানে তোমার দামের পরিবর্তন হচ্ছে, লাইক তোমার লবণের দাম এখন 100 টাকা, 10 টাকা ছিল 100 টাকা হয়ে গিয়েছে, কিন্তু দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হবে না। তার মানে কি তোমার আগে মনে করো 1000 জন কিনতো, এখনো 1000 জনই কিনছে, কোনো কম বেশি এখানে হবে না। তাহলে এটাকে আমরা বলতে পারি কি অস্থিতিস্থাপক। ঠিক আছে। আবার বলেছে বিলাসজাত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক। যেমন মনে করো অনেক সময় অনেকে বলে যে ল্যাপটপ বা এসি বা ওয়াশিং মেশিন এখন কত রেটে কত দামে চলছে, কত প্রাইস, মার্কেট প্রাইস কত। দেখা যাচ্ছে যখন অনেক দাম তখন মানুষ সেটাকে কিনবে না। সেক্ষেত্রে কি হবে, চাহিদার একটা পরিবর্তন হবে, তাই না? যেমন তোমার দ্রব্যের দাম বেড়ে গেল, বেড়ে গেলে কি এখন মানুষ কি মনে করো যে 25,000 টাকার একটা ওয়াশিং মেশিন মনে করো যে এখন সেটা 35,000 টাকা হয়ে গেল, তখন কিন্তু চাহিদাও কমে যাবে, মানুষ কিনবে না। তখন দেখবা কি এটাই বলেছে বিলাসজাত দ্রব্যের স্থিতিস্থাপক মানে পরিবর্তন হবে। এখন মনে করো যে একটা ওয়াশিং মেশিনের দাম 25,000 টাকা যেটার দাম ছিল, সেটা কমে 20,000 টাকা হয়ে যাচ্ছে, মানে কি তোমার দামটা কমলো। সেই ক্ষেত্রে তখন কি করবে, চাহিদা অধিক বৃদ্ধি পাবে, এ দেখো অধিক বৃদ্ধি পাবে। মানে একটা বিলাসবহুল দামের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো প্রকৃতিটা কেমন, স্থিতিস্থাপক, বাট প্রয়োজনীয় দিক থেকে কেমন, অস্থিতিস্থাপক। তো এই দুইটা পার্থক্য কিন্তু খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, এই যে দেখো 2 নাম্বার বলেছে লবণের বিকল্প দ্রব্য নেই তাই চাহিদা হ্রাস পাবে না। তাই লবণের চাহিদাকে আমরা কি বলবো, অস্থিতিস্থাপক, মানে যেটা পরিবর্তনশীল না, বা একটা পরিবর্তন হলে আরেকটা পরিবর্তন হবে না। আর যেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সেটা কি আবার উভয়টাই পরিবর্তন হবে, দামেরও পরিবর্তন হলে চাহিদারও পরিবর্তন হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, কারণ স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক নিয়ে অনেকেরই একটা প্রশ্ন থাকে, এটা অনেকে ক্লিয়ার হতে পারে না, সেটা খুব ভালোভাবে পড়ো। আর তারপরে হচ্ছে 3 নাম্বারটা দেখো, আয়ের পরিমাণ। আয়ের পরিমাণ বলেছে যারা ধনী তাদের নিকট দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক, মানে যারা হচ্ছে রিচ, রিচ মানুষরা দামের দিকটা কখনো বিবেচনা করে না, যত দামি হোক এক রেট ওরা ওটাই পারচেস করে ফেলে, ওরা কিন্তু চিন্তা ভাবনা করে না। এমনও অনেক মানুষ আছে যে তারা বাজারে যায়, মনে করো যেই দামটা বলে তারা কোনো বার্গেটিং করে না, সেই দামেই পারচেস করে ফেলে। তাহলে ধনীদের দিক থেকে আমরা বলতে পারবো কি অস্থিতিস্থাপক। কারণ দাম বাড়ুক আর কমুক তাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কাদের, সেটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত যারা তাদের। ঠিক আছে, এই যে নিম্ন আয়ের লোকদের তাদের নিকট দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক, মানে কি পরিবর্তনশীল। তারপরে বলেছে কি ভোক্তার অভ্যাস, কোন দ্রব্য ভোগ করতে ক্রেতা বা ভোক্তা আসক্ত বা নেশাগ্রস্ত হয়ে যেতে পারে। আচ্ছা বলেছে যে সে দ্রব্যের ক্ষেত্রে ওই সকল ভোক্তার চাহিদা অস্থিতিস্থাপক। যেমন মনে করো যে এখানে এক্সাম্পল তো দিয়ে দিয়েছে, এইটা এক্সাম্পল দেওয়ার দরকার নেই, যাই হোক মনে করো যে পানের প্রতি অনেকের একটা হচ্ছে আগ্রহ আছে, তাই না? যে অনেকে পান খায় রেগুলার, সেক্ষেত্রে পানের দাম বাড়া কমাতে কিন্তু কোনো হ্রাস পাবে না। যেগুলো হচ্ছে যে আসক্ত টাইপস এর যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে কি যে তোমার মানে নেশা, এক এক কথা যে নেশাগ্রস্ত যে দ্রব্যগুলো অ্যাকচুয়ালি, সেগুলোর ক্ষেত্রে বলা হয় কি যে যত দাম বাড়ুক না কেন তাদের সেটা কি পারচেস করতেই হবে। সেক্ষেত্রে কিন্তু তোমার চাহিদার প্রতি বা চাহিদা অ্যাকচুয়ালি চাহিদাই যেহেতু চাহিদা নির্ধারণ করছি, তো চাহিদার প্রতি কিন্তু কোনো পার্থক্য হয় না। আবার বলেছে বিকল্প দ্রব্য। দেখো
যে দ্রব্যের বিকল্প দ্রব্য যত বেশি তার স্থিতিস্থাপকতাও তত বেশি। কারণ কি, এগুলা দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা এবং ব্যবহার বেড়ে যায়। যেমন মনে করো নাপা একটা ট্যাবলেট, আবার ধরতে পারো যে তোমাদের কি বলে এইস, তাই তাই না, এইস আবার নাপা। এখন মনে করো যে কোনো একটা, দুইটা কিন্তু একই কাজই করে। এখন যে কোনো একটা যদি দাম বেড়ে যায় বা নাপার যদি হঠাৎ করে দাম বেড়ে যায়, তখন মানুষ কিন্তু এটা আর কিনবে না। তখন কি করবে, দেখা যাবে যে এইস ট্যাবলেটটা কিনবে। এরকম যে তখন যখন মানে বিকল্প দ্রব্য, যে অল্টারনেটিভ প্রোডাক্ট আমার আছে, তখন কি হবে, যদি দামের পরিবর্তন হয় তাহলে চাহিদারও পরিবর্তন হবে। কারণ কি, দাম বাড়লে চাহিদা তো কমবেই। আর চাহিদা কমার কারণ কি, তারা অন্য দ্রব্যটা পারচেস করবে, মানে বিকল্প দ্রব্যটা ক্রয় করবে। সেক্ষেত্রে এটাও স্থিতিস্থাপক। এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা। কারণ যদি তোমাদের তোমরা এটা ক্লিয়ার হও যে স্থিতিস্থাপক কি আর অস্থিতিস্থাপক জিনিসটা কি, এটা জানতে পারলে এগুলো তোমাদের জন্য মনে করো কোনো বিষয়ই না। ঠিক আছে। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি চাহিদা বৃদ্ধি পালে অপর দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায়। অর্থাৎ এ ধরনের দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক। মানে একই রকম পণ্য বুঝিয়েছে পরিপূরক। ঠিক আছে, যে একই সেম প্রোডাক্ট, মনে করো যে একটা চাহিদা বৃদ্ধি পেলে আরেকটা চাহিদা বৃদ্ধি পেতে পারে, বা দাম বৃদ্ধি পেলে আরেকটা দামও বৃদ্ধি পেতে পারে। এরকমও অনেক অনেক ই আছে, কি বলে, পণ্য আছে। সেগুলো তো আমি এখানে একটা এক্সাম্পল দিইনি, দেওয়া উচিত ছিল। আমি বলছি। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, বলেছি কি পরিপূরক দ্রব্য যে বিষয়টা, যে দেখো বলা আছে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি চাহিদা বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায়। মানে একটা আরেকটার সাথে সম্পৃক্ত যে দ্রব্যগুলো, সেটাকে পরিপূরক দ্রব্য বলা হয়। যেমন মনে করো কি বলা হয়, যে রুটি, ঠিক আছে, ব্রেডের সাথে অনেকে বাটার পছন্দ করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি ব্রেডের দাম বাড়ে তাহলে বাটারের দামটাও বৃদ্ধি পেতে পারে। কারণ কি, একটা আরেকটার সাথে রিলেটেড। ঠিক আছে, তো এগুলোকে আমরা পরিপূরক দ্রব্য হিসাবে বলি। এখানে আমি এক্সাম্পলটা মিস করেছি, তোমরা এখানে এক্সাম্পল একটা দিয়ে দিও তাহলে ভালো হয়। 8 নাম্বারটা দেখবে, এটা ইম্পর্টেন্ট আছে। স্থগিত ব্যবহার মানে হচ্ছে অল্প সময়ের জন্য যেই পণ্যটা ব্যবহার করা হচ্ছে। যেমন হচ্ছে যে অনেক সময় দেখবা নতুন হঠাৎ হঠাৎ এমন এমন পণ্য সামনে আসে, দেখা যায় যে পণ্যটা বেশি দিন থাকে না। যেমন তোমরা ফ্যাট একটা নিয়ে পড়েছিলা মার্কেটিং এ সম্ভবত। সেখানে বলা ছিল যে এরকম, যে মনে করো কোনো একটা ডিজাইন নতুন আসলো বা কোনো একটা ব্র্যান্ড নতুন আসলো, অল্প সময়ের জন্য, বেশি দিন থাকলো না, তখন সেই পণ্যটার ক্ষেত্রে কি হবে, স্থিতিস্থাপক হবে। মানে যদি দাম বাড়ে তাহলে কি, চাহিদা কমবে। আবার যদি তোমার দাম কমে তাহলে কি হবে, চাহিদা বাড়বে। ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। সেটা কি বলেছে, স্থগিত ব্যবহার, যেটা অল্প সময়ের জন্য আনা হয় বা রাখা হয়। ঠিক আছে। তারপরে আছে কি দ্রব্যের দাম। দ্রব্যের দামের ক্ষেত্রে যেখানে বিলাস দ্রব্যের দাম বৃদ্ধিতে ধনীদের প্রতি কেনে, যে আগে যে পয়েন্টটা পড়েছিলা সেই পয়েন্টটার কথা এখানে বলেছে। আবার আরেকটা বিষয় দেখবা, যেমন এখানে বলেছে সুই, আলপিন, এগুলা কিন্তু নর্মালি দাম কম। এগুলা যদি চাহিদা হ্রাস বৃদ্ধি, সরি, এগুলা যদি দাম তোমার হ্রাস বৃদ্ধি হয়, তাহলে কিন্তু চাহিদার উপরে কোনো প্রভাব ফেলবে না। ঠিক আছে, অস্থিতিস্থাপক, কোনো প্রভাব ফেলবে না, কারণ এগুলো খুবই নিখুঁত পণ্য। দেখা যায় যে যেগুলো তোমার মনে করো 2 টাকা 5 টাকা, বা সুতার দাম 2 টাকা 5 টাকা 10 টাকা, এরকম যদি 1-2 টাকা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যাদের প্রয়োজন তারা পারচেস করবে। সেক্ষেত্রে তোমার এমন কোনো নীতি বা মানে এমন কোনো ওয়ে নাই যে তোমার মনে করো যে দাম বাড়বে চাহিদা কমবে, এরকম কোনো সিচুয়েশন তখন ক্রিয়েট হবে না। ঠিক আছে।
ছোট ছোট পণ্যের ক্ষেত্রে। মূলত বড় বড় বা দামি প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসগুলা বেশি হয়, যে তোমার দামের সাথে চাহিদার একটা বিপরীত সম্পর্ক থাকে, যেটা আমরা সবসময় পড়ে আসি। কিন্তু নির্ধারকের ক্ষেত্রে আমরা এখানে অনেকগুলা অস্থিতিস্থাপক দ্রব্য সম্পর্কে জানতে পেরেছি, যেগুলা হচ্ছে যে আমাদের দাম বাড়ার সাথে চাহিদার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে। তারপরে বলেছে সময়ের ব্যবধান। দীর্ঘকালে যেহেতু যে কোনো দ্রব্যের উৎপাদন বা বিকল্প দ্রব্য উৎপাদন করা যায়, সেহেতু স্বল্পকালে কোনো দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপকতা হলো দীর্ঘকালে দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক। মানে কি, অল্প দিনের জন্য যদি অস্থিতিস্থাপক হয়, কিন্তু একটা সময় যদি দ্রব্যের দাম অনেক বৃদ্ধি পায়, তাহলে কিন্তু চাহিদা কি হবে? অবশ্যই হ্রাস পাবে, কারণ তখন এটা স্থিতিস্থাপক হয়ে যাবে। আর স্থিতিস্থাপক বলতেই আমরা বুঝি কি? পরিবর্তন। ঠিক আছে। এখন বলো, আমার লেস দেন 1 মিনিট আছে। কারো প্রশ্ন প্রশ্ন তোমরা তো আর প্রশ্ন করার সুযোগও পাবা না। এতটুকু বাসায় দেখো, পড়ো। যদি প্রবলেম থাকে আমি নেক্সট ক্লাসের প্রথমে এসে আগে প্রবলেম গুলা নিব, ঠিক আছে? যতগুলা পড়িয়েছি তোমাদের টপিকস প্রশ্ন, সেই সবগুলা তোমরা বাসায় রিভিশন দাও। প্রবলেম আইডেন্টিফাই করো, নেক্সট ক্লাসে সলভ দিয়ে দিব।